নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত আমাদের পডকাস্টে। আজকে আমার সাথে কে আছে? আমরা ভাবি যে আমাদের কাছে ভগবান, যে আমাদের কাছে আমাদের জীবনের প্রত্যেকটা খাত প্রতিঘাতে থাকে এবং আমাদের জীবন দেয় বলতে গেলে। আছে আমার সাথে ডক্টর শিবকৃষ্ণ মিত্র, এবং যিনি 19 বছর ধরে আমাদের এই ডক্টরের পেশায় যুক্ত হয়ে রয়েছেন। বড় বড় হসপিটাল, কর্পোরেট হসপিটালগুলো আমরা জানি, কোঠারি হসপিটাল, বিপি পোদ্দার হসপিটাল, মানিপাল হসপিটাল এবং সিকে বিড়লা হসপিটাল উনি যুক্ত ছিলেন, এবং এখন তার নিজস্ব একটা হোম হেলথ কেয়ার, মেডাস কেয়ার নিজস্ব তার বাড়িতে সে করেছে। এবং রাতে যদি বা কোনো শরীর খারাপ হলো বা কোনো অসুস্থতার মধ্যে আমরা যদি কোনো থাকি, তখন তাকে যোগাযোগ করা যেতে পারে। তো ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন? খুব ভালো। তো 19 বছর ধরে আপনি ডাক্তারের পেশায় যুক্ত রয়েছেন। তো আমি আমাদের যে অডিয়েন্সকে অনেক কিছুই বললাম, তো যদি আপনার সম্বন্ধে, মানে আপনি যে এতগুলো হসপিটালের সাথে যুক্ত ছিলেন, লাইক কোঠারি, বিপি পোদ্দার, অ্যাপোলো হসপিটাল, মানিপাল, সিকি বিড়লাতে লাস্ট আপনি ছিলেন, তো যদি একটু বলেন সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে। ফার্স্ট অফ অল নমস্কার সবাইকে। আমার বেসিক্যালি যখন আমি ডাক্তারি পড়ি বা ডাক্তার হতে চেয়েছিলাম, বা ওই সময়টা থেকে যদি শুরু করি তো খুব ভালো হয়, কারণ I am the fourth generation to be a doctor. My father is a very well-known doctor. My grandfather is a well-known doctor. বাট আমার কাছে ডাক্তারিটাকে একটুখানি অন্যরকম করে বা অন্যভাবে আমি ভেবেছিলাম যে প্রেজেন্ট করব। সেটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে আমাদের যে নর্মাল প্রোটোকল, যে নর্মাল কাজ বা যে নর্মাল ডাক্তারি, একটা পেশেন্ট ভর্তি হলো, তার ট্রিটমেন্ট পর সে বাড়ি গেল, এগুলো তো চলছে। কিন্তু আমার কাছে ছিল যে এই যে ছুটির পর তার কেয়ার বা একটা অপারেশন হলো, তারপরে তার কেয়ার, তার ফলো আপ, সেটা কোনো দিনই এখানে হতো না, হয়ও না। তো সেটার জন্য আমার সেটা মেন ফোকাস ছিল, যেখানে আমি চেয়েছিলাম যে আমার সবকটা পেশেন্ট যাতে কমফোর্টেবলি থাকে। মানে একটা অপারেশন হলো, ওটি হলো, তারপরে তার কী ওষুধ খাবে, তার ড্রেসিং, তার যাতে আবার না ইনফেকশন হয় মানে বাড়িতে, এগুলো আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স ছিল। যে একটু আলাদা, একটু মানে যেটা নর্মাল ডাক্তারিতে হয়, মেডিসিন করছে, সার্জারি করছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা ছিল যে একটা অন্যভাবে ডাক্তারিটাকে আমি এক জায়গায় আনি। সেখান থেকে আমার শুরু হয় আমার হোম হেলথ কেয়ার। তো সেখান থেকে আমি সবাইকে এখন ওই সেবার জন্য সেই জায়গাটা আমি করছি এখন। আপনার যে আপনি বললেন যে আপনার নিজস্ব যে এই যে হোম হেলথ কেয়ার রিহ্যাব যেটা রয়েছেন, মেডাস কেয়ার আমরা শুনেছি, তো এই যে ওটি অপারেশন হওয়ার পর, যে যখন লোকে হসপিটালে অ্যাডমিট হওয়ার পর যে বাড়িতে একটা কেয়ার বলে ব্যাপার থাকে, অনেকে নেয় না সেই কেয়ারটা, তো আপনি কি সাজেস্ট করবেন তাদেরকে? দেখুন, নেয় না ঠিক ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমাদের মানে গভর্নমেন্টটা আমার কাছে অতটা এক্সপোজ না রিগার্ডিং, আই হ্যাভ নট ওয়ার্কড ইন দ্যাট এরিয়া। বাট আমাদের প্রাইভেটে কি হয়, একটা জিনিস হয় যে একটা পেশেন্ট ভর্তি হলো, তার এস্টিমেট দিলাম, সে সেই সময় সেই জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পর 2 দিন পরে ওটি হলো, ওটির পরে 3 দিন পরে ছুটি হলো। কিন্তু এই যে ছুটির পর কি করতে হবে, তার যে নর্মাল মেডিকেশন, কারোর হাইপারটেনসিভ আছে, কারোর ডায়াবেটিস আছে, ওটির সময় সেই ডায়াবেটিসটা বেড়েও যায় আবার। এই যে এডুকেশনটা কিন্তু এখনও গ্যাপ আছে। এই এডুকেশনটা সাধারণত সেই কাউন্সিলিং বা সেই ডাক্তারের টিমরা রাখে না, করে না। তো সেই গ্যাপগুলোকেই আমি ভেবেছিলাম যে সেইভাবে আমি যদি হেল্প করতে পারি, তাহলে এইভাবে হেল্প হচ্ছেও। মানে অনেক আমার পেশেন্ট, আমার যারা অনেক বড় বড় সার্জারি থেকে বেরিয়ে আসে, এখন অনেক ভালো আছে। ইভেন যেটা আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং হয়, স্ট্রোক পেশেন্ট, ইভেন সেই স্ট্রোক পেশেন্টরাও এখন অনেক রিকভারির দিকে আসছে। কারণ সেই গাইডলাইন, সেই ফিজিওথেরাপি, সেই ওষুধ কী করতে হবে, এগুলো আমরা সেই হেল্প করছি আমরা। ফিজিওথেরাপির কথা অনুযায়ী বলছি যে অনেকেই যখন এরকমই বড় বড় যে ওটি বা অপারেশন হওয়ার পরে যে ফিজিওথেরাপি কিছু লাগে আর কি, তো সেই দিকটা তো কিন্তু অনেকে সেই ব্যাপারটা নিয়ে তারা থাকে না। তাদের একটা কি হয় কি, মানে আফটার হসপিটাল মানে মনে হয় যে আমি তো সুস্থ হয়ে গেছি, ডক্টরের প্রতি আর সেটা দেখায় না, ডক্টরের রিভিজিট করে না আর কি। এরকম অনেক পেশেন্টই আছে যে হ্যাঁ ওই তো ওষুধ খেলাম, ব্যাস এখন ঠিক আছে। এইটা কেন হয়, মানে সেই দিক থেকে আপনি কি বলবেন? দেখুন, ফিজিওথেরাপিটা হচ্ছে অনেক জায়গা থেকে ইনভলভ আছে, যেমন মোবিলাইজেশন, মাসল স্ট্রেংথেনিং, পেন, অনেক জায়গা থেকে এইটাকে একটা ভাস্ট জায়গা থেকে আমরা দেখতে পারি। কিন্তু কি হয়, এই জিনিসটা
সেই প্রমোট সেইভাবে অনেকটা এখন অবধি আসেনি। ঠিক আছে, রেফার করি, কিন্তু মেনলি যেই গ্যাপটা আমি বলছি, সেই শুরু থেকে বলছিলাম যে পেশেন্ট এডুকেশন, পেশেন্টদেরকে বোঝানো, পেশেন্টদেরকে সময় নিয়ে সেই জায়গাটাকে দেখানো যে এই চেঞ্জেস হয়, ফিজিও করলে এই চেঞ্জেস হয়, এইগুলো কিন্তু এখনও গ্যাপ আছে। তাই জন্য সেটা নিয়ে আমি এখন চেষ্টা করছি, কাজ করছি, আমার সেটা চলছে। আচ্ছা, আমরা জানি যে এখন খুব কমন একটা ব্যাপার হচ্ছে হাইপার টেনশন, এবং সেখান থেকে স্ট্রোক বা ডায়াবেটিস, যেগুলো আমাদের প্রত্যেকটা একটা কমন অ্যাকচুয়ালি রোগ এখন ডিজিজের মধ্যে পড়ছে। তো এই যাদের ধরুন যে আপনি বললেন স্ট্রোকের ব্যাপারটা, তো কারো স্ট্রোক হওয়ার পরে একটা মেন্টালি দিক থেকে ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, মেন্টালি দিকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তাদের, এবং তারা কিন্তু সত্যি কথা বলতে গেলে তারা মেডিসিন খেয়ে যত না ঠিকমতো ওভারকাম করতে পারছে, একজন সঠিক ডাক্তার না পেলে তারা কিন্তু তাদের কাউন্সিলিংয়ের সমস্যা হচ্ছে। তো আপনার মতে সেটা কি করণীয়, অ্যাকচুয়ালি কী করা উচিত? কারণ প্রচুর পেশেন্ট আছে যারা ঠিকমতো সেভাবে সঠিক চিকিৎসা পাচ্ছে না। দেখুন, এই হাইপারটেনশন, ডায়াবেটিস, যেগুলো ক্রনিক ডিজিজগুলো, সেগুলো বেসিক্যালি আমাদের পেশেন্টকে ফার্স্ট অফ অল নিজস্ব অ্যাওয়ারনেস লাগবে। এবার কি হলো, কেউ আজকাল প্রেশার দেখে না, প্রেশারের সেই নর্মাল রেঞ্জ জানে না। আর আমাদের একটা খুব অদ্ভুত এখন ওই ইলেকট্রনিক চাইনিজ কিছু মেশিন হয়, তো সেই মেশিনগুলো যে ঠিক রিডিং দিচ্ছে কি না সেটাও ঠিক জানা নেই। তো সেখান থেকে একটা ভুল গ্যাপ আছে। বাট হ্যাঁ, যদি আপনি একটা রেগুলার, যেমন যেটা আমি বলি আমার পেশেন্টদেরকে, যে আমাদের যে রেগুলার হ্যাবিট, যেমন ধরুন আপনি খাওয়া দাওয়া করছেন, বেরোচ্ছেন, বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছেন, সেইভাবেই ওষুধ আর আপনার যে ডিজিজটাকে সেইভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবার যদি যেখানে আপনি নেগলেক্ট রাখবেন, ধরুন ওষুধ খাচ্ছেন না, তো আজকে তো আমার প্রেশারটা কম, কিন্তু এটা জিজ্ঞেস করতে হয়, আপনার সবসময় একটা ফিজিশিয়ানকে জিজ্ঞেস করতে হয় যে আমার তো 3 দিন ধরে লো ব্লাড প্রেশার, কি করব? এইগুলো কিন্তু সবসময় একটা যোগাযোগ রাখলে পর আমার মনে হয় পেশেন্ট রিকভারি থাকে, আর পেশেন্টের আবার অ্যাডমিশন হয় না। আচ্ছা, আগেকার দিনের আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে যখন শুনেছি যে আগেকার দিনে কিন্তু খুব ন্যাচারাল শাকসবজি থেকে শুরু করে ন্যাচারাল সব কিছু আসতো। আগে রোদে ফেলে রাখলে ভিটামিন ডি কালেক্ট হতো, কিন্তু এখন ভিটামিন ডি এর জন্য আমরা কিন্তু ডেফিসিয়েন্সির জন্য আমরা মেডিসিনও ইনটেক করতে বলে। কেন, এই ভিটামিনের ডেফিসিয়েন্সি বা এই খাবারের যে ঘাটতি, এটা কেন হচ্ছে আর কি এখনকার দৈনন্দিন জীবনে আমাদের? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলটাই চেঞ্জ, আমাদের যে এখনকার যে জেনারেশন বা এখনকার যে আমরা দৈনন্দিন জীবন করছি, আমাদের পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ। আমাদের খাওয়া দাওয়ার হ্যাবিট, আমাদের অনেক ফাস্ট ফুড সেন্টার্স আছে, অনেক খাবারের ইজি অ্যাক্সেস হয়ে গেছে, আমাদের কিছু অনলাইন অ্যাপ হয়ে গেছে যে আপনি টিপলেন খাবার এসে যাচ্ছে। তো এই কিছু কিছু জিনিস যেখানে লাইফটাকে খুব ইজি রেখেছে। এবার এই দিক থেকে আগে কি হতো যে একটা খাবারের যে পরিমাণ বা যে খাবার যেখান থেকে আসতো, যেই জায়গা থেকে শাকসবজি আসতো, ওখানে কোনো ওই খুব জোরে তাড়াতাড়ি করে যে বানাবে তা তো না, ওখানে খুব ন্যাচারালি সব হতো। সেই জন্যই কি হতো, সেই খাবারের ইনটেক সব কিছু আলাদা থাকতো। এখন সেই জিনিসগুলো এখন আমরা নেই, আমরা করি না। হ্যাঁ, আমরা দেখি অর্ধেক আমার পেশেন্টদের ভিটামিন কম থাকে, ভিটামিন ডি কম থাকে, আমরা নয় দু রকম বলি, নয় ইঞ্জেকশন দিই, নয় ওষুধ দিই। তো এটা হয়ে এসছে, আর নতুন করে কিছু বলার আমার কিছু নেই। বাড়ির খাবার, ফাস্ট ফুড, এটা এখনকার দিনের বাচ্চাদের মধ্যে একটা খুবই বাড়ির খাবারের প্রতি যতটা ইন্টারেস্ট দেখায়, তার থেকে বেশি দেখায় হচ্ছে বাইরের জাঙ্ক ফুডের দিক থেকে। এতে অনেক রকম প্রবলেম হতে পারে, অনেক কিছুই সমস্যা ক্রিয়েট হতে পারে, বিভিন্ন রকম ডিজিজ হতে পারে ওদের ছোটো বয়স থেকে। তো অ্যাজ আ ডক্টর আপনি কি সাজেস্ট করতে চান তাদেরকে? দেখুন, ফাস্ট ফুড মাঝে মাঝে বা সপ্তাহে একদিন খাওয়াটা তো কোনো বারণ হবে না, খেতেই পারে। সব কিছুই ডিপেন্ড করছে ট্রেনিং, একটা পেরেন্টের যে ট্রেনিংগুলো হয়, সেই ট্রেনিং যদি সেইভাবে দেওয়া যায় বাচ্চাদেরকে, তো আশা করি সেখান থেকে সেই প্রবলেমগুলো আশা করি হয় না। কারণ যদি একজন রোজই, কারণ আগেকার দিনে কী ছিল, সকালে 7টার সময় 6টার সময় আমরা স্কুলে যেতাম, আমরা কিন্তু টিফিন বাড়ির থেকেই নিয়ে যেতাম। আজকাল টিফিন বাড়ির থেকে নিয়ে যাওয়াটাও খুব কম হয়ে গেছে, কারণ খাবারের অ্যাক্সেস ইজি হয়ে গেছে। খাবার যে
যে জায়গাগুলো থেকে খাবারগুলো আসছে তারা বাড়ি থেকেই করে দিচ্ছে, অ্যাপ থেকে চলে যাচ্ছে খাবারের জায়গায়। তো এটা তো অবভিয়াসলি এটা পুরো প্যারেন্টিংয়ের ব্যাপার। এখনকার দিনে ডাক্তারি পড়াটা যেটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডাক্তার হতে গেলে যে এখন খুব কোয়ালিফাইড হওয়া দরকার, কিন্তু এখন চটজলদি ডাক্তার হওয়া যেতে পারে। বিভিন্ন রকম এখন প্যারামেডিক্যাল সেন্টারগুলো খুলেছে বা আমাদের প্রাইভেট হসপিটাল মানে প্রাইভেটে পড়ানো হয়, সেক্ষেত্রে সঠিক ডাক্তার কিন্তু তৈরি হচ্ছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখন প্রাইভেট মেডিকেল কলেজেসগুলো তাদের নিজের রকমভাবে একটা স্ট্রাকচার বানাচ্ছে, স্ট্রাকচার করছেও, কিন্তু ডাক্তারিটা টোটালি ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালের ওপর। কারণ একটা জায়গায় 100 জন স্টুডেন্ট আছে, তারা কিভাবে সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করে বা কিভাবে সেই পড়াশোনাটাকে নেয়। আমি নিজেই ভালো ছাত্র ছিলাম না, আমি অনেক কষ্ট করে ডাক্তারিটার চান্স পেয়েছিলাম। তারপরে যে আমার চেঞ্জেসগুলো এসছে, তারপরে যে আমার স্পেশালি প্র্যাকটিক্যাল কেস দেখা সব কিছু নিয়ে আমার একটা এমনভাবে একটা জায়গায় আমি নিজেকে তৈরি করেছি, এটা টোটালি নিজস্ব ব্যাপারে। এটা ওই ক্যাপিটেশন ফিজ বা প্রাইভেট মেডিকেল কলেজ এগুলো দিয়ে যায় আসে না। নিজে যদি ভালো এস্টাবলিশ হতে হয়, সেই জায়গাটাকে নিজেকে গুছিয়ে রাখতেই হবে। প্যানিক অ্যাটাক বা যেগুলো আমরা বলে থাকি বা কোনো নার্ভাস ব্রেকডাউন যেটাকে আমরা বলি, সেইটা কিভাবে মানুষের মধ্যে মানে একজন পেশেন্টের মধ্যে ক্রিয়েট হয়? না, প্যানিক অ্যাটাকের ফার্স্ট অফ অল জানতে হবে তার প্যাথোলজিটা কী, মানে জেনারেলি তার আগে থেকে হতো না ছোটোবেলা থেকে হতো না ছোটোবেলায় কোনো ট্রমা হয়েছে। এই পুরো অ্যাসেসমেন্টটা না করলে প্যানিক অ্যাটাকের যে একটা ডায়াগনোসিস ওটা ঠিক বলা যায় না। এভরি ইন্ডিভিজুয়াল, এভরি পেশেন্ট আলাদাভাবে আমাদের কাছে আসে, সেইগুলো আমরা সেই প্যারামিটার্স নিয়ে আমরা সেটা ট্রিটমেন্টটা করি। তো তোমার এত বছরের যে জার্নি ক্যারিয়ারটা রয়েছে মানে ডাক্তারি ক্যারিয়ার, সাথে মানে আমরা দেখেওছি অ্যাজ আ অ্যাক্টর হিসেবেও দেখেছি আমরা, তো ডাক্তার হয়ে কি করে অ্যাক্টিং প্রফেশনে মানে আসা হলো? অ্যাক্টিং ঠিক না, আসলে আমার মানে সারাউন্ডিং অনেক আমার বন্ধুরা প্লাস অনেক নিজস্ব মানে কী বলবো খুব ক্লোজ আমার সব আপনাদের ইন্ডাস্ট্রির লোকেরা। কিছুই না, হঠাৎ একদিন একটা জায়গায় আমরা ছিলাম, আমি নাম বলছি না, অ্যামস্টারডামে ছিলাম। তো সেখানে আমাদের খুব ফেমাস একজন ডাইরেক্টর আমাকে বললেন যে, এই শোন, তোর একটা ক্যারেক্টার আছে নেক্সট মুভিতে, আই উইল কাস্ট ইউ। আমি যে ক্যারেক্টার, আমি মানে ইয়েস তুমি, আর ঠিক আছে। তো ব্যাপারটা আমি সেভাবে গুরুত্ব দিইনি, কিন্তু ঠিক আমরা যখন ফিরে আসি ইউরোপ ট্যুর থেকে ফিরে আসার পর ঠিক আমাকে ওই 7 দিনে 10 দিনের দিন একটা কল আসে সেই প্রোডাকশন হাউস থেকে যে আপনি আসুন, আপনার ডেট দিন। আমি যে ডেট দিন, এগুলো তো আমার কাছে কিছু মানে ফার্স্ট টাইম ডেট দিন আসুন। দেন আই ওয়াজ সিলেক্টেড ফর আ very famous movie, পারবো না আমি ছাড়তে তোকে, অ্যান্ড ইট ওয়াজ till now a biggest hit। ব্যাস সেইভাবে আমি কাজ পেয়েছি, আর কিছুই না। যখন পেশেন্টের কাছে যান তখন কি পেশেন্টরা চিনতে পারে যে ডাক্তার তো এরকম অ্যাক্টিং করেছে? হ্যাঁ, হয়েছে অনেক সময় হয়েছে। ইভেন অনেক সময় আমার খুব সবথেকে বেশি এম্বারাসিং লাগে যে আমার ফলোয়ার্স ইজ মোর দেন 1 লাখ। তো কী হয়, অনেক পেশেন্টরা এসে বলে আপনাকে ফেসবুকে দেখেছি, তো এটা আমার কাছে এটা হয়। আচ্ছা, আমরা জানি যে জিমে গিয়ে খুব তাড়াতাড়ি মানে ওয়েটটাকে লস করা যেতে পারে এরকম, তো সেক্ষেত্রে জিম করে ওয়েটটাকে লস করা বেটার নাকি না খাওয়া দাওয়া প্রোটিন ডায়েট করে সেটা করা উচিত? ওয়েট লস একটা টোটালি একটা প্রোগ্রাম। ওয়েট লস শুধু জিম করলে হয় না। ফার্স্ট অফ অল ওয়েট লসের মধ্যে নিজেকে জানতে হবে যে হ্যাঁ আমি ওয়েট লস করবো। কারণ নিজেকে যদি না আপনি রাখেন ট্রেন, বা নিজেকে যদি না ভাবেন যে না আমি ওয়েট লস মানে সেই প্রপার ম্যানার করবো না, তাহলে কোনো দিনই হবে না। আপনি যতই জিম করুন, ডায়েট করুন, হয় না। কারণ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্যাট আপনি কতটা ইচ্ছুক আপনার ওয়েটটাকে রিডিউস করার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি একটা নিউট্রিশনিস্ট একটা প্রোগ্রামিং লাগেই খাবার দাবারে, প্লাস তার সাথে জিম। কারণ জিমে করলে আবার সেই বার্ন আউট হচ্ছে, তার জন্য প্রোটিন লাগে, এগুলো সব ব্যালেন্স লাগেই ডেফিনেটলি। ক্যান্সার পেশেন্ট ওদের অ্যাকচুয়ালি
কাউন্সিলিং মানে যখন কারোর জানে যে ক্যান্সার হয়েছে তাদের কিভাবে রিহ্যাব করা উচিত? কাউন্সিলিংয়ের ব্যাপারটা কি হয়, যে পেশেন্ট ক্যান্সার ডিটেক্টেড হয়, আমাদের যা এখন কলকাতার যা টিম আছে, যে কোনো হাসপাতাল, আপনি অ্যাপোলো নেবেন কি টাটা নেবেন, যে কোনো হাসপাতালে টিম হ্যাজ বিকাম ভেরি অ্যাডভান্সড। সেই অ্যাডভান্সের জন্য সেই পেশেন্টটাকে সেরকমভাবেই এডুকেশন রেখে ওষুধের প্ল্যানিং, তার রেডিয়েশন, তার কেমো, তার সেইভাবে হয়। কিন্তু হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার, যেটা অনেক সময় কি হয়, আর ওষুধে কোনো কাজ নেই বা আর কিছু এরপরে কিছু করতে হবে না, ওই পেশেন্টগুলো আমি যেগুলো ডিল করি বাড়িতে, সেগুলো আমরা সেইভাবেই ডিল করি, যেখানে আমরা পেনটাকে কমাই, খুব পেন থাকে সেগুলোকে আমরা কিছু কিছু ইনজেকশন দিয়ে কমাই, তাকে আমরা বলি প্যালিয়েটিভ কেয়ার, সেগুলো আমরা বাড়িতে করছি। যারা এই ধরুন এই যে ড্রাগসে যে অ্যাডিক্টেড হচ্ছে, ড্রাগস বা ড্রিঙ্কে অ্যাডিক্টেড, ওদের রিহ্যাবের জন্য কতদিন টাইম লাগে? বেসিক্যালি যেটা ড্রিঙ্ক বা স্মোকিং, এগুলো টোটালি ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালের ওপর। ধরুন একজন আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, 54 না 55 ইয়ার্স ওল্ড, উনি 32-33 বছর 36 বছর স্মোক করেন। আর স্মোকটা এমনই করেন, ইটস নট লাইক 1 or 2 সিগারেট, উনি প্রায় 3 প্যাকেট, 2 প্যাকেট খান। তো এবার সেটাকে আস্তে আস্তে আমরা রিডিউস করে এখন নিয়ে এসেছি, এই মুহূর্তে নিয়ে এসেছি 5টায়। কিন্তু আমরা হট করে বন্ধ করে দিই না, কোনো অ্যাডিকশান সেভাবে আমরা অ্যাপ্রোচ রাখি না, আস্তে আস্তে রিডিউস করি, কারণ একটা উইথড্রল থাকে, সেই উইথড্রলগুলোকে আবার ম্যানেজ করার খুব অসুবিধা হয় আমাদের কাছে। তো এই টাইমিংটা কতদিন লাগে, মানে এটা 2 মাস 3 মাস? না, এই টাইমিংটা এক্স্যাক্টলি কোনো ডকুমেন্ট করে বলা যায় না, এটা সেই একই জায়গায় আমরা বলছি। ইন্ডিভিজুয়াল যদি সে চায় ছাড়তে, তাহলে সে ছাড়তে পারবে, যদি না হয় তাহলে আমাদেরকে সেই ট্রেনিং রাখতেই হয়। এখনকার জেনারেশনের মধ্যে ডিপ্রেশন, স্ট্রেস, এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। কেন এত বেশি হচ্ছে? ঘুম ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো কাজের আমাদের যে ওয়ার্ক প্রেশার আছে সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন বা কি বলবেন? দেখুন, আমাদের যেটা আমি বললাম একটু আগেই, যে আমাদের লাইফস্টাইল, লাইফ মোটিভেশন, তারপরে এই পুরো জিনিসটাকে এমনভাবে একটা চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে বড় তো স্মার্টফোন এসছে, স্মার্টফোনের লোকেদের কাছে সব অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আপনারা রোজ আপনি নিজের যে কে কী কোথায় কী করছে, কোথায় যাচ্ছে, কি জামা কাপড় পরছে, এবার সবার অ্যাফোর্ড করা যায় না সব কিছু, সবভাবে সব কিছু তারা অ্যাকসেপ্ট করতে পারে না। কেউ একজন ভালো স্কুলে পড়ছে, তার ছবি দিচ্ছে, আর কেউ একজন খুব সাধারণ স্কুলে পড়ছে, সেরকম সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। এটা টোটালি একটা কী বলবো, একটা জেনারেশন চেঞ্জ বলা যায়। কিন্তু এই অ্যাংজাইটি আর এই স্ট্রেস, এইগুলো নিজেকে সেভাবে কন্ট্রোলে রাখতে হয়, মানে সেই কন্ট্রোল থাকলেই সেটাকে কিওর করা যায়। সামনেই পুজো আসছে, আর পুজোতে আমরা সবাই খুব আনন্দে থাকবো, খাওয়া দাওয়ার মধ্যে থাকবো। তো এই পুজোতে ডাক্তারবাবু আপনি কি অ্যাভেলেবেল থাকবেন 24/7? কোয়েশ্চেনটা একটু অন্যরকম বললাম। এটা আমার কাছে প্রত্যেকটা বছর চ্যালেঞ্জ থাকে, কারণ আমি যখন বড় বড় হাসপাতালে থাকতাম তখন সব ডাক্তাররা ছুটতে যেত, আমি ছুটি নিই না পুজোয়। তো আমি আমি অ্যাভেলেবেল 24/7 অ্যাভেলেবেল থাকবো। কোনো অসুবিধা হলে একদম সরাসরি যোগাযোগ করতে। আপনার একটু অ্যাড্রেসটা একটু বলে দিন, কারণ এখানে আমাদের অনেক অডিয়েন্স দেখতে পাচ্ছে আমাদের, তো যদি একটু আমাদের আপনার অ্যাড্রেসটা বলেন। আমার অ্যাড্রেস হচ্ছে নাম্বার 1 টাউনশন রোড, কলকাতা 25, ভবানীপুর। আজকে আমার এপিসোডে এসে কেমন লাগলো যদি একটু অডিয়েন্সকে বলেন কোনোভাবে? ফার্স্ট অফ অল তো আমার সঙ্গে তো তোমার বন্ধুত্ব অনেক দিনেই, টাইম পাইনি আমি আসার জন্য, তার জন্য আমি ভেরি ভেরি অ্যাপোলোজাইজ করছি। কিন্তু যে কী হয়, এই পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব অন্যরকম, কারণ ইউ আর মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড। যে কটা ইন্টারভিউ বা যে কটা আদার টকস হয়েছিল, ওগুলো সব প্রফেশনালি হয়েছিল। এখানে কেন ফ্রেন্ডলিভাবে আমি এলাম, ইভেন ফ্রেন্ডলিভাবে আমাদের সব ডিসকাশন হলো। থ্যাংক ইউ, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর চ্যানেল। খুব ভালো করো, অ্যান্ড আই হোপ দ্যাট অল ইয়োর ড্রিম কাম ট্রু, আর আই এম উইথ ইউ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার।